ওকে, হাত নাড়াও, হাত নাড়াও, উপরে হাত তুলে হাত নাড়াও, হাত নাড়াও। 12 মার্চ সকাল 9:30। সোমালিয়া উপকূল থেকে বেশ দূরে গিয়ে আরব আমিরাতের লক্ষ্যে ছুটছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজের দীর্ঘ যাত্রায় ক্লান্তি ভর করেছিল ইঞ্জিন ক্যাডেট আয়ুব খানের চোখে। এর মধ্যেই কয়েকবার জাহাজের গতি ও দিক পরিবর্তনের বিষয়টি নজরে আসে তার। দ্রুততার সঙ্গে তিনি যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন, তখনই জাহাজের বিপদ সংকেত সাইরেন বেজে ওঠে। বিপদ আঁচ করতে পেরে যখন নাবিকরা জাহাজের সিটাডেলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল, তখন মাইকে নির্দেশ আসে সবাইকে ব্রিজে যাওয়ার। ভয়ার্ত নাবিকরা জাহাজের ব্রিজে গিয়ে দেখেন এরই মধ্যে জাহাজের মাস্টার মোহাম্মদ আব্দুর রশিদ ও সেকেন্ড অফিসার মোজাহিরুল ইসলাম চৌধুরীকে গান পয়েন্টে নিয়েছে জলদস্যুরা। নিজেদের জিম্মি দশার শুরুর দিকের ঘটনা এভাবেই জাগো নিউজের কাছে বর্ণনা করেছিলেন এমভি আবদুল্লাহর ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বৃহস্পতিবার রাতে তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান বলেন, 2 জন ছাড়া বাকি সবাইকে সিটাডেলে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু দস্যুরা অতি দ্রুততার সঙ্গে জাহাজে উঠে সেকেন্ড অফিসারকে জিম্মি করে ফেলে। তখন আমরা সিটাডেলে না গিয়ে ব্রিজে চলে যাই। জলদস্যুরা তখন ফাঁকা গুলি ছোড়ে। ঠিক ওই মুহূর্তে মনে হয়েছিল আর বেঁচে ফেরা হবে না, দেখা হবে না মায়ের মুখ। I am Captain Mohammad Abdul Rashid, Master Abdullah. This is all my crew. He is Chief Officer Atikullah Khan. He is Second Officer. নাবিকের জিম্মি দশার ভয়ঙ্কর প্রথম কয়েক ঘন্টার বিবরণ উঠে এসেছে এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ ও প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খানের বর্ণনায়। আতিকুল্লাহ খান বলেন, গ্রিনিচ মান সময় 7:30। এ সময় একটা হাই স্পিড বোট আমাদের দিকে আসতে থাকে, সঙ্গে সঙ্গে অ্যালার্ম দেই। আমরা সবাই ব্রিজে গেলাম। ক্যাপ্টেন স্যার আর জাহাজের দ্বিতীয় কর্মকর্তা ব্রিজে ছিলেন। তখন আমরা SOS করলাম। ইউকে MTOতে মেনি টাইম যোগাযোগের চেষ্টা করেছি, তারা ফোন রিসিভ করেনি। এরপর ওরা চলে এলো। তারা ক্যাপ্টেন স্যার ও দ্বিতীয় কর্মকর্তাকে ঘিরে ফেললো, আমাদের ডাকলো, আমরা সবাই এলাম। এ সময় কিছুটা গোলাগুলি হলো, সবাই ভয় পেয়েছিলাম। সবাই ব্রিজে বসেছিল, তবে কারো গায়ে হাত দেয়নি। We are fine, okay, and our all machineries and navigation equipments all in operation. জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সকাল 9:30টার দিকে কেবিনে অফিসের কাজ সেরে ব্রিজে গিয়ে বসি। তখন জাহাজের তৃতীয় কর্মকর্তা জানান, জাহাজের ডান পাশে অনেক দূরে একটি শিপিং বোট দেখা যাচ্ছে। শিপিং বোটটি দেখেই ব্যবধান বাড়াতে এমভি আবদুল্লাহকে বায়ে ঘুরিয়ে দেওয়ার জন্য বলি। এর মধ্যেই ওই শিপিং বোট থেকে একটি স্পিড বোট সাগরে ভাসানো হয়। তখনই নিশ্চিত হয়ে জলদস্যুর আসছে। তিনি আরও বলেন, স্পিডবোটটি কাছাকাছি চলে এলে ঢেউ সৃষ্টি করে পানি ছিটিয়ে দস্যুদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ডানে বায়ে জাহাজ ঘুরিয়ে গতি কমানোর চেষ্টা শুরু করা হয় স্পিডবোটটির, কিন্তু ততক্ষণে জলদস্যুদের কয়েকজন জাহাজে উঠে যায়। প্রথমেই তারা জাহাজের দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মাস্টারকে খুঁজতে থাকে। প্রাণহানির শঙ্কায় আমি হাত তুলে দস্যুদের ধরা দিই। এ সময় বাকি নাবিকদের সিটাডেলে যাওয়া বন্ধ করে ব্রিজে আসার নির্দেশ দেওয়া হয়। ব্রিজে আসার পর 23 নাবিকই হাঁটু গেড়ে বসে পড়েন। এরপর একটি স্পিডবোটে করে আরও 5 জন জলদস্যু জাহাজে আসে। এসেই তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জলদস্যুরা 23 নাবিককে চারিদিক থেকে ঘিরে ধরে বন্দুক তাক করে থাকে। জিম্মির প্রথম দিন জলদস্যুরা ছিল 12 জন। জলদস্যুরা প্রথমে ভেবেছিল জাহাজটির সবাই ভারতীয়। তখন জলদস্যুদের বোঝানো হয় আমরা মুসলিম এবং বাংলাদেশি। ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান জাগো নিউজকে বলেন, প্রথম দিকে খুবই ভয় পেয়েছিলাম। জিম্মি হওয়ার আগ মুহূর্তে বাড়িতে ক্ষমা চেয়ে নিয়েছি। জাহাজ যখন সোমালিয়া তীরের দিকে নিয়ে যায়, তখন এমন একটা সময় গেছে এই মনে হয় গুলি মেরে দিল, এই মনে হয় মেরে ফেলবে। সত্যি বলতে ওরা আমাদের কারো গায়ে হাত দেয়নি। আমাদের ক্যাপ্টেন স্যার সহ সিনিয়ররা ওদের প্রথমেই কথার মাধ্যমে একটা কমফোর্টেবল জোনে নিয়ে আসার চেষ্টা করেছেন, যাতে আমাদের গায়ে হাত না দেয়, আমাদের ফ্যাসিলিটিগুলো বন্ধ হয়ে না যায়। জিম্মি দশার শুরুতে আহমেদ নামে এক ব্যক্তি জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই জাহাজটি কিভাবে কোথায় নিতে হবে তার পথ নির্দেশনা দিয়ে দেয় জলদস্যু নেতা। তারপরই জাহাজ সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়। এর আগে ইফতার তৈরির জন্য জাহাজের চিফ কুককে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ক্যাপ্টেন। সেদিন নাবিকরা ছোলা দিয়ে ইফতার করেন। জিম্মি দশার দ্বিতীয় দিন ইফতারের আগে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টার একটি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহর পিছু নেয়। যুদ্ধজাহাজ থেকে এমভি আবদুল্লাহ জাহাজের VHF-এ জলদস্যুদের নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থায় জলদস্যুরা নাবিকদের আবারও গান পয়েন্টে নিয়ে হত্যার হুমকি দেয়। ক্যাপ্টেন আব্দুর রশিদ বলেন,
প্রাণহানির আশঙ্কায় তিনি VHF-এ যুদ্ধ জাহাজটিকে নিজেদের অস্ত্রের মুখে থাকার কথা জানিয়ে দূরে চলে যেতে অনুরোধ করেন। প্রায় আধা ঘন্টা পর যুদ্ধজাহাজটি দূরে চলে যায়। দুদিন বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছায়। এরই মধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ MV আবদুল্লার কাছাকাছি চলে আসে। পরে সেটিকেও একই কারণে চলে যেতে বলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। যুদ্ধজাহাজ পিছু নেওয়ায় জলদস্যুরা উপকূল থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসে জাহাজে। রকেট লঞ্চার, মেশিন গান, M16 সহ নানা রকমের অস্ত্রের আয়োজন দেখে ভয় পেয়ে যান নাবিকরা। অবশ্য জাহাজগুলো সরে যাওয়ায় বিপদ কাটে। 16 মার্চ থেকে নাবিকরা জাহাজের ডেক এবং ইঞ্জিন রুমের রুটিন কাজ শুরু করেন। ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান বলেন, আস্তে আস্তে যখন কয়েকদিন থাকলাম ভয় একটু কমলো। বুঝলাম কোম্পানির কাছ থেকে মুক্তিপণ পাইলে আমাদের ছেড়ে দেবে। এমনিতেই রোজার মাস, তার মধ্যে কাজে সময় দিলে একটু খুশি লাগতো। শুরুর দিকে ব্রিজ কক্ষে গাদাগাদি করে থাকলেও পরে আমাদের কেবিনে যাওয়ার পারমিশন দেওয়া হয়। শেষের দিকে যখন আমরা বুঝতে পারছিলাম যে কোম্পানির সঙ্গে নেগোসিয়েশন হয়ে গেছে, তখন মনের মধ্যে আনন্দ কাজ করত। কখন টাকা আসবে, কখন আমরা ছাড়া পাবো, এই আলোচনাই হতো আমাদের মধ্যে, যোগ করেন আয়ুব খান। চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় MV আবদুল্লায় 3 মাসের খাবার মজুত করা হয়েছিল। তবে জিম্মি দশা দীর্ঘ হয় সেই আশঙ্কায় নাবিকরা পানীয় খাবার রেশনিং করেন। ক্যাপ্টেন আব্দুর রশিদ বলেন, জলদস্যুরা জাহাজে দুম্বা নিয়ে আসতো। গরম পানিতে সেদ্ধ করে লবণ ও কিছু মশলা মিশিয়ে তারা তা খেত, কিন্তু বাংলাদেশি নাবিকদের জন্য তা খাওয়ার অযোগ্য ছিল। এক পর্যায়ে দস্যুরা নিজেদের রান্না করার জন্য লোক নিয়ে আসে জাহাজে। নাবিকরা ইফতারের সময় লেবুসহ নানা ধরনের শরবত পান করত। সেরিতে ভাতের পাশাপাশি দুধ থাকতো। পানি সাশ্রয়ে সপ্তাহে 2 দিন গোসল করতেন নাবিকরা। বাথরুমে ব্যবহার হতো সাগরের পানি। মুক্তির সব প্রক্রিয়া যখন প্রায় শেষ, তখন নাবিকদের ঈদের নামাজ পড়ার ছবি ভাইরাল হলে চাপে পড়েন নাবিকরা। ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান বলেন, কিন্তু ঈদের ছবি ভাইরাল হওয়ার কারণে আমরা আবারও প্রেসারে পড়ে যাই। জলদস্যুরা বলছিল এটা তাদের জন্য থ্রেট। পরে তাদের বিষয়টি বোঝানো হয়। ওই ঘটনার 3 দিনের মাথায় মুক্তিপণের টাকা পাঠায় জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ। সেই মুহূর্তের ঘটনার বর্ণনা দিয়ে নাবিকরা বলেন, ডলার ভর্তি ব্যাগ পানিতে ফেলার আগে নাবিকদের জাহাজের ডেকে নিয়ে এসে এক লাইনে দাঁড় করায় জলদস্যুরা। পেছন থেকে নাবিকদের দিকে অস্ত্র তাক করেছিল। জাহাজের পাশে স্পিডবোটে অপেক্ষায় ছিল দস্যুদের আরেক দল। ছোট একটা উড়োজাহাজ থেকে জাহাজের পাশে সাগরে ডলার ভর্তি ব্যাগ ফেলে দেয়। মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। 12 এপ্রিল শনিবার বিকেলে মুক্তিপণের অর্থ পায় দস্যুরা। পরে ওই দিন গভীর রাতে দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। যে মুহূর্ত ছিল নাবিকদের জীবনের সবচেয়ে আনন্দের। তখনই নোঙর তোলা হয় MV আবদুল্লার। নতুন জীবন নিয়ে 23 নাবিক যাত্রা করেন আরব আমিরাতের পথে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।